লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান ফাইনালি জিন্মু সেট থেকে বের হয়ে এসেছে আর সে সেখান থেকে সরাসরি 1000 ফেসের নোটবুকে মার্ক করা সেই গুহায় চলে যায়। আর সেখানে যাওয়ার পর সে জানতে পারে যে এই গুহা থেকেই সে সেই ফেসলেস মান্ত্রা আর বডি শিফটিং মাত্রাটা পেয়েছিল। কিন্তু আরও একটা স্কিল আছে যেই সম্পর্কে সে কিছুই জানে না। এর জন্য সে প্রথম একটু টেনশনে পড়ে যায়, কিন্তু এর কিছুক্ষণ পরই সে এখানে ইয়াং রুয়ু চলে আসে। আর যেহেতু শাইয়ান তার সম্পর্কে কিছুই জানে না, এর জন্য সে প্রথম তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু কিছুক্ষণ তার সাথে কনভারসেশন করার পর সে জানতে পারে যে তারা একই টিমের। আর সে এখানে ইয়াং রুয়ু এই জিনিসটা বুঝতে পারে না যে সে আসলে জি হুয়াইও না, শাইয়ান। এর জন্য শাইয়ানও সেখানে এই অ্যাক্টিং কন্টিনিউ চালিয়ে যাওয়ার ডিসাইড করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান সেখানে একটু শখ হয়ে জিজ্ঞেস করে, কি জিলাং ট্রেজার হল? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ, লাস্ট টাইম আমি যখন 1000 ফেসের সেই নোটবুকটা পড়েছিলাম তখন আমি সেখানে দেখেছিলাম যে তার কাছে 3টা ফেস মাস্ক আছে। আর সেই 3 মাস্কের মধ্যে একটা মাস্ক 5 বিউটিদের মধ্যে একজনের। এর মানে কি সেই কোষাগারের সাথে সেই ওমেনের কোনো সম্পর্ক আছে? এইসব ভেবেই সে বলে, এর মানে কি তুমি জিলান ওয়ের বংশধারা অনুকরণ করার কোনো ধরনের কোনো পদ্ধতি খুঁজে পেয়েছো? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি কিছু বছর আগে 1000 ফেস জিলাং কিংডমের প্রিন্সেসকে হত্যা করেছিল আর সে তার কাছ থেকে তার মার্কসও হাসিল করেছিল। যদিও সেই কিংডম অনেক ছোট, এরপরও সেটা একটা রাজবংশ। এর জন্য তাদের যেই ট্রেজার হল আছে সেই হলের মধ্যে অনেক মূল্যবান আইটেম আছে। আর সেই মূল্যবান আইটেমগুলোর মধ্যে হলো একটা পাওয়ার স্টোন, যার সাহায্যে ব্যারিয়ারের পাওয়ার মেনটেন করা হয়। যেমনটা আমরা অনেক আগের এক এপিসোডে দেখেছিলাম যে মৌকিন সেক্টর 4th এল্ডার তাদের প্রোটেক্টিভ ব্যারিয়ার ভেঙে ফেলেছিল। আর সেই প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট করার জন্য একটা স্টোনের প্রয়োজন হয়েছিল। এখানে ঠিক তেমনই স্টোনগুলোর কথা বলা হয়েছে যে জিলাং কিংডমের কোষাগারে এরকমই কিছু পাওয়ার স্টোন আছে, যার সাহায্যে অনেক পাওয়ারফুল ব্যারিয়ারও মেনটেন করা যায়। আর এই স্টোন তখনই কেউ নিজের কাছে রাখে যখন তাদের কাছে ডিফেন্সের জন্য এছাড়া ভিন্ন কোনো ওয়েই থাকে না। এর মানে এই না যে শুধু এই স্টোন ব্যারিয়ারের কাজেই লাগে। সেই স্টোনগুলোর ভেতর এত বেশি এনার্জি থাকে যে যার সাহায্যে অনেক কিছুই করা যায়। শুধু এইটাই না, সেই স্টোনগুলোর মূল্য অনেক বেশি, কারণ এক একটা স্টোন এক একটা গিল্ডের ট্রেজার আইটেমের মতো ইউজ করা হয়। আর সেই স্টোনগুলোই তাদের ট্রেজার হলের ভেতর আছে। কিন্তু নিশ্চয়ই এখানে আমি ইয়াং রুয়ুর কথা শুনতে এতটুকুই বুঝতে পারছি যে সে এরকম কোনো পদ্ধতি খুঁজে বের করে ফেলেছে যার সাহায্যে সে সেই ট্রেজার হলের ভেতর প্রবেশ করতে পারবে। এর মানে একবার যদি আমরা সেই ট্রেজার হলের ভেতর প্রবেশ করতে পারি তাহলে সত্যিই আমরা মালামাল হয়ে যাব। ও এখন আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই এরই জন্য জি হুয়াইউ সেই প্রিন্সেসকে মেরে তার মুখোশ চুরি করে নিয়েছিল, যাতে করে সে এই মিশনটাকে আঞ্জাম দিতে পারে। তাকে এভাবে ভাবতে দেখে ইয়াং রুয়ু বলে, তাহলে বলো তুমি কি এই কাজের জন্য তৈরি আছো? এটা বলে সেও সেখানে ভাবতে শুরু করে, সত্যি তার এই নতুন রূপটা তো অনেক বেশি হ্যান্ডসাম আর তার অ্যাক্টিংও অনেক বেশি রিয়েলিস্টিক, যার জন্য তো আমি প্রায় এটা ভেবেই নিয়েছিলাম যে সে জি হুয়াইউ না, সে নিজেই শাইয়ান। তখনই শাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, আমি জানি না যে জি হুয়াইউকে এই কাজে ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না, কিন্তু আমি এর মানে শাইয়ান এই কাজের জন্য ইন্টারেস্টেড। তাহলে বলো এর জন্য আমাদেরকে কি কি করতে হবে? এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি তো ভেবেছিলাম যে সেই থার্ড মুখোশটা কোনো কাজেই আসবে না, কিন্তু না, এখন তো দেখছি যে সেই মুখোশটা কোনো সাধারণ পার্সনের না, সেটা একে তো 5 বিউটিদের মধ্যে একজনের, আর দ্বিতীয়ত সেই ওমেন কোনো সাধারণ ওমেন ছিল না, সে এক রাজ পরিবারের সদস্য ছিল। এর মানে রয়্যাল ব্লাড। আর সব থেকে বড় কথা হলো এটা যে 1000 ফেসকে সাহায্য করার জন্য তার এক পার্টনার আছে, আর সেই পার্টনার আর কেউ না, সেও 5 বিউটিদের মধ্যেই একজন, যার নাম ইয়াং রুয়ু। সত্যি এখন তো মনে হচ্ছে যে আমার ভাগ্য খুলে গেছে। হ্যাঁ, এটা সত্য যে সেই পাওয়ার স্টোনগুলো আমার কোনো কাজে আসবে না, আর আমার সেই স্টোনগুলোর কোনো প্রয়োজনও নেই, কিন্তু মৌকিন সেক্টের কাছে যদি সেই পাওয়ার স্টোনগুলো চলে আসে তাহলে তাদের অনেক ফায়দা হবে।
তাই আমার মতে আমাকেও এই মিশনে যোগ দেওয়া দরকার। কারণ বলা তো যায় না যে সেই ট্রেজার হলের ভেতর সেই স্টোন ছাড়া আরো কি কি মূল্যবান আইটেম আছে। তখনই সামনে থেকে ইয়াং রুয়ু একটু মুখ ফুলিয়ে বলে, হুয়ায়ু, তুমি কি জানো যে এই প্রবলেমের সলিউশনটা খুঁজে বের করতে আমার কত কষ্ট হয়েছে? তাহলে প্লিজ তুমি এখন এর জন্য আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারবে আর এই অ্যাক্টিং বন্ধ করতে পারবে। এটা শুনে সাইয়ান সেখানে আবার তার সর্ড রে তার আঙুলের মধ্যে ক্রিয়েট করে তার গলার কাছে এনে বলে, তোমার কি মনে হয় আমি কি শুধু তোমার কাছ থেকে এতটুকুই জানতে চেয়েছিলাম? যা যা জানো সেই সব কিছুই বলো, নয়তো আমি এখানেই সবকিছু শেষ করে দেব। এইসব শুনে সেও সেখানে অনেকটা ঘাবড়ে যায় আর বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাকে এই অ্যাক্টিং বন্ধ করতে বলবো না। আর প্লিজ এটা সরাও, আমি তোমাকে সবকিছুই খুলে বলছি। এটা শুনে সাইয়ানও তার সার্ডারে সরিয়ে ফেলে আর বলে, হ্যাঁ এখন তুমি লাইনে এসেছো। এটা শুনে ইয়াং রুইও সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, যত যাই হোক, তাহলে আমি তোমায় সবকিছুই শুরু থেকে বলছি। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ এটা তো মানতেই হবে যে জি হুয়ায়ু আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। কিন্তু সত্যিই আমি বুঝতে পারি না যে সে কখন কিভাবে, কারণ তার চিন্তা ভাবনার ফ্লো সত্যিই অনেক অদ্ভুত। তাই আমার মতে এটাই তার সাথে আমার লাস্ট মিশন হবে। এই মিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তার কাছ থেকে আমার সব কানেকশন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। তখনই সে সেখানে শুরু থেকে বলতে শুরু করে যে আমি আর হুয়ায়ু যখন বর্ডারের আশেপাশে মিং গোষ্ঠীর মেম্বারদেরকে খুঁজছিলাম, তখনই আমরা জিলাং সিটি সম্পর্কে জানতে পারি। সেটা এমন এক সিটি ছিল যেটা পুরোপুরি বর্ডারের কাছে অবস্থিত, যার জন্য সব সময় তাদেরকে আতঙ্কের মুখে থাকতে হয়। কারণ যখনই দুশ্মন রাজ্য হান ডাইনেস্টির উপর অ্যাটাক করে, তখন সেই অ্যাটাকের সর্বপ্রথম ধাপটাই জিলাং শহরকে ফেস করতে হয়। এরই জন্য তাদের কাছে অনেকগুলো পাওয়ার স্টোন আছে। আর সেইখানে কিছুটা সময় স্টে করার পর আমরা জানতে পারি যে জিলান শহরের প্রিন্সেস কোনো একটা কারণে ঘর ছেড়ে পালিয়ে গেছে। আর কিছুটা সময় মরুভূমিতে ঘোরাঘুরি করার পরই আমরা তাকে দেখতে পাই যে অনেকগুলো ডাকু তাকে ফলো করছে। এটা দেখে তো আমি ক্লিয়ারলি এই বিষয়ে ইন্টারফেয়ার করার জন্য মানা করে দিয়েছিলাম, কিন্তু জি হুয়ায়ু তার ফেসের প্রতি অনেকটা ইন্টারেস্টেড ছিল, যার জন্য সে সেই ফাইটের মধ্যে ইন্টারফেয়ার করে, কিন্তু শুরুতে না, শেষের দিকে। আর তার কথা রাখার জন্য আমিও তার সাথে যোগ দেই। আর তখন আমরা সেই ডাকাতদের বিরুদ্ধে অনেক লম্বা সময় ফাইট করি, যদিও সেই ফাইটের মধ্যে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এরপরও তাদের সংখ্যা অনেক বেশি থাকার কারণে আমরা সেই মেয়েকে বাঁচাতে পারিনি, কারণ পেছন থেকে কেউ এক তীর সরাসরি তার পিঠে মেরেছিল আর সেই তীর তার বডির এপার ওপার হয়ে গিয়েছিল। আর সেই সব ডাকুকে শেষ করার পর যখন আমরা তার কাছে যাই, তখন সে এই জিনিসটা বুঝতে পারে যে যদিও এখানে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, এরপরও আমরা এখানে কোনো ভালো মতলবে আসিনি। এরই জন্য সে একটা ট্রিক্স ইউজ করে আমাদেরকে একটা শর্তের মধ্যে ফেলে দিয়েছে, যেখানে দুই পক্ষেরই ফায়দা হবে। আর তার অফার এতটাই অসাধারণ ছিল যে আমি আর জি হুয়ায়ু তার এই অবস্থা হওয়ার সত্ত্বেও তাকে মানা করতে পারিনি। আমরা অনেক অল্প সময়ের মধ্যেই তার অফারে এগ্রি হয়ে যাই। সত্যি যখনই আমার সেই অফারের কথা মনে পড়ে, তখন আমার শরীরের মধ্যে একটা কারেন্ট দৌড়ে যায়, কারণ তার অফারটাই ছিল এমন। সে তার শেষ সময়ে আমাদেরকে যে কথাটা বলেছে সেটা হলো যে আমি তোমাকে আমার চেহারা ধারণ করার অনুমতি দিচ্ছি, কিন্তু এর বদলে তোমাদেরকে আমার মাকে বাঁচাতে হবে। আর এর প্রতিদান স্বরূপ তোমরা জিলান সিটির ট্রেজার হল নিজেদের নামে করে নিও। বলো এই অফারটা কেমন? নিশ্চয়ই অনেক বেশি অসাধারণ, তাই না? কিন্তু এইসব শুনেও হুয়ায়ু অনেকটা উতলা হয়েছিল যে তার মৃত্যুর আগেই তার বডি থেকে তার চামড়া খসিয়ে নেবে আর তার সেই অফার উপেক্ষা করে দেবে। কিন্তু তখনই সে আমাদেরকে কিছু মূল্যবান আইটেম সম্পর্কে বলে যে সেখানে অনেক পাওয়ারফুল আর্টিফ্যাক্ট আছে। শুধু আর্টিফ্যাক্টই না, সেখানে এরকমও কিছু পাওয়ার স্টোন আছে যে স্টোনগুলো হাসিল করার জন্য আমাদের দুশ্মন কান্ট্রির মেম্বাররাও পাগল হয়ে আছে। এর মানে যদি একবার তোমরা সেই ট্রেজার হলের ভেতর থেকে সেই ট্রেজার আইটেমগুলো কালেক্ট করে নিতে পারো, তাহলে কি একবার ভেবে দেখেছো যে এতে তোমাদের কত ফায়দা হবে?
এইসব শুনে আমরাও তার কথায় চলে আসি, কিন্তু আমরা জানতাম না যে সেই ট্রেজার হল ওপেন করার জন্য রয়্যাল ব্লাডের প্রয়োজন হয়। কিন্তু তাদের ফ্যামিলির মধ্যেই অনেক সময় ধরে গৃহযুদ্ধ চলছিল, যার জন্য তাদের ফ্যামিলির মধ্যে সেই সময় শুধু সেই একমাত্র রয়্যাল ব্লাড বেঁচে ছিল। আর সেই সময় এটা আমরা জানতাম না। এর মানে সেই দিন তার সাথেই সেই কোষাগারের চাবিও শেষ হয়ে গেছে। আর এটাই সেই কারণ ছিল যার জন্য এত চালাক জি হুয়াইও সেই মেয়ের কথার জালে ফেসে নিজেকে বোকা প্রমাণিত করেছে। তখনই সে সেখানে নিজের মুখ চেপে ধরে বলে, ও সরি, এই কথাটা তো জি হুয়াইও একটুও পছন্দ করে না, তাই প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দাও। এটা শুনে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, জি হুয়াইও পছন্দ না করলে আমার কি হয়েছে, আমি তো পছন্দ করি, তাই চালিয়ে যাও। এটা শুনে ইয়াং রুইউ বলে, সত্যি এই গল্পটা অনেক বেশি ইনসাল্টিং, তাই সত্যি কি আমি এখনো এই স্টোরিটা কন্টিনিউ করে যাব? এটা শুনে সাইয়ান তাকে আবার একটু থ্রেটেন করে বলে, হ্যাঁ, যেমনটা বলেছি তেমনটাই করো, না থেমে চালিয়ে যাও। এইসব শুনে সে আবার এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে জি হুয়াইউ আমার মুখ থেকে এত ইনসাল্টিং এক গল্প শোনার জন্য তৈরি হয়ে গেছে, যাতে করে সেই জিনিসটা প্রমাণ করতে পারে যে সে জি হুয়াইউ না, সাইয়ান। তাই সত্যি তার বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে যে সে বদলে গেছে। তখনই সে সেই স্টোরিটা কন্টিনিউ করে বলে যে তার মৃত্যুর কিছু সময় আগেই তার বডি আচমকাই পানি শূন্য হতে শুরু করে। এটা দেখে প্রথম আমরা অনেকটা ঘাবড়ে যাই। তখনই সে বলে যে তোমরা যদি আমার এই লাস্ট রিকোয়েস্টটা পূরণ করতে না পারো, তাহলে আমি শুধুই তোমাদেরকে আমার ফেস ইউজ করার সুযোগ কেন দেব? এর থেকে ভালো হবে যে আমি এখানে তোমাদেরকে সাহায্য না করে অনেক পেইনফুল এক ডেথ এক্সপিরিয়েন্স করে ফেলবো। এইসব শুনে আমরাও তার কথায় চলে আসি, আর এরই সাথে আমরা তাকে তার লাস্ট ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দেই। আর এই প্রতিশ্রুতি কোনো সাধারণ প্রতিশ্রুতি ছিল না। আমরা এখানে তার সাথে আমাদের কাল্টিভেশনের এক ওয়াদা করেছিলাম যে যদি আমরা তার এই লাস্ট ইচ্ছাটা পূরণ না করি, তাহলে আমাদের সাথে অনেক খারাপ কিছু হবে। আর এই প্রতিশ্রুতিতে আমরা এই জন্য রাজি হয়ে গিয়েছিলাম কারণ তার বডির সাথে যা কিছু হচ্ছিল সেই সব কিছু সে নিজে থেকেই করছিল। আর যখন আমাদের প্রতিশ্রুতি কমপ্লিট হয়ে যায়, এর কিছুক্ষণের মধ্যেই তার পুরো বডি রক্তশূন্য হয়ে এক মমিতে কনভার্ট হয়ে যায়। এর মানে তার বডিতে আর এক ফোঁটাও রক্ত বেঁচে ছিল না। আর এটা জিরাং সম্প্রদায়ের এমন এক সিক্রেট ছিল যে সিক্রেট সম্পর্কে শুধু তাদের মেইন ফ্যামিলির মেম্বাররাই জানতো। আর এরকমটা শুধু তারা এই জন্যই করেছিল যাতে করে জি হুয়াইউর মতো মানুষরা কখনোই জিলাং ফ্যামিলির ট্রেজার হল ফাঁকা করে না দিতে পারে। এটা একটা মিস্ট্রিয়াস স্কিল, অথবা তুমি এটাকে একটা শ্রাপও বলতে পারো। এর কারণ যখনই কোনো জিলান ফ্যামিলির মেম্বাররা মারা যায়, তখন তাদের বডিতে সেই শ্রাপ অ্যাক্টিভেট হয়ে যায়, আর সেই শ্রাপের জন্যই তাদের বডি থেকে রক্তের লাস্ট ফোঁটা পর্যন্ত শেষ হয়ে যায়, আর তারা এক মমিতে পরিণত হয়ে যায়। এতে করে কেউ তাদের রক্ত কালেক্ট করতে পারে না, আর তাদের রয়্যাল ব্লাড ছাড়া কেউ কখনোই তাদের সেই ট্রেজার হল ওপেন করতে পারবে না। বুঝতে পেরেছো? এর মানে সে শুধু আমাদেরকে ধোকাই দেয়নি, আমাদেরকে তার জালেও ফাঁসিয়েছে। আর এই ক্ষেত্রে শুধু আমরা তার রূপ ধারণ করে তার কাজ করতে পারবো, এর থেকে বেশি আর কিছুই না। কারণ সে আমাদেরকে তার কাজ করে দেওয়ার বদলে যেই প্রতিশ্রুতিটা দিয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা ছিল। আর আমরা এখানে সব থেকে বড় যেই ঝামেলার মধ্যে ফেসে গিয়েছিলাম সেটা হলো আমাদের সেই প্রমিস। আমরা কোনো নর্মাল প্রমিস করিনি, আমরা তার সাথে যেই প্রমিসটা করেছি সেই প্রমিস যদি আমরা পূরণ না করি, তাহলে আমাদের ইনার ডেভিল আমাদের উপর হাবি হয়ে যাবে। আর যদি একবার আমাদের ইনার ডেভিল আমাদের উপর হাবি হয়ে যায়, তাহলে আমরা আর কখনোই সাধারণ কাল্টিভেটরদের মতো কাল্টিভেট করতে পারবো না। অনেক বেশি কষ্ট হবে, এমনও হতে পারে কিউআই ডেভিয়েশন সহ এর থেকেও অনেক খারাপ সিচুয়েশনে পড়ে যেতে পারি। বুঝতে পেরেছো? এই সব শুনে সাইয়ান সে এখানে এক ইসমাইলের সাথে ভাবতে শুরু করে, ও এই কথা, এইসব শুনে তো এটাই বোঝা যাচ্ছে যে জি হুয়াইউকে জিলান হুয়ে অনেক ভালোভাবেই প্রতারিত করেছে। হ্যাঁ, আমার মতে জি হুয়াইউদের মতো পার্সনদের সাথে এমনই কিছু হওয়া দরকার, সে এটা ডিজার্ভ করে।
এইসব ভেবেই সে এখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি এটা তো অনেক স্যাড স্টোরি ছিল। তাহলে বলো, যেহেতু তোমার কাছে এই সময় প্ল্যান আছে, সেহেতু তুমি সেই ট্রেজার হল ওপেন করার কি মতলব খুঁজে পেয়েছো? নাকি তুমি আবার জিলান সম্প্রদায়ের ব্লাড লাইন অথবা তাদের ব্লাড স্যাম্পল খুঁজে পেয়েছো? এইসব বলে সে এখানে আবার ভাবতে শুরু করে যে সত্যি তারা যেই প্রবলেমটাতে ফেসেছে সেই প্রবলেমটা কোনো সাধারণ প্রবলেম না, আর এর সলিউশন বের করাটাও অনেক বেশি কঠিন। কিন্তু এরপরও ইয়াং রুয়ু এর সলিউশন খুঁজে বের করে ফেলেছে। সত্যি এটা মানতে হবে যে সে অনেক বেশি অ্যামেজিং। তখনই সামনে থেকে ইয়াং রুয়ু তার হাতে এক ফ্লেম নিয়ে আসে। আসলে সেটা একটা কৌটো, যেই কৌটোর চারপাশে ব্লু ফ্লেম আছে। তখনই সে বলে, আমি অনেক লম্বা সময় ট্রাভেলের পর এমন এক প্লেসে পৌঁছে গিয়েছিলাম যে এখানে কিছু লিচ পাওয়া যায়। আর সেই লিচগুলো কোনো সাধারণ লিচ না, সেগুলো সচরাচর মৃত ব্যক্তিদের রক্ত খেয়েই বেঁচে থাকে। আর সেই লিচ যখনই কোনো ডেড বডি থেকে রক্ত শোষণ করে, তখন সেই রক্তের মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল থাকে না, সেটা একেবারে পিওর হয়ে যায়। এর মানে যেই পার্সনের বডি থেকে সেই লিচ রক্ত শোষণ করবে, সেই রক্তের কোয়ালিটি লিচের শোষণ করার পরও একটুও বদলাবে না। এর মানে জেনেটিক লেভেলেও কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। কিন্তু এটা এই লিচের আসল পাওয়ার না। এর আসল পাওয়ার তো হলো যে যখনই এই লিচ কোনো পার্সনের বডি থেকে রক্ত শোষণ করবে, তখন সে সেই পার্সনের বডির সাথে অ্যাটাচ হয়ে যাবে। আর এরকমটা হওয়ার পর যদি কোনো কারণে সেই পার্সনের বডির ভেতর রক্ত শূন্যতা দেখা যায় অথবা রক্ত শেষ হয়ে যায়, তখন এই লিচ নিজে থেকে রক্ত তৈরি করবে, আর সেই রক্ত সেই বডিতে সার্কুলেট করতে শুরু করবে। এর মানে শুধু এই লিচ রক্ত শোষণই করবে না, রক্ত দানও করবে। বুঝতে পেরেছো? আর সেই রক্তের মধ্যে কোনো ধরনেরই কোনো ভেজাল থাকবে না, একেবারে পিওর ব্লাড হবে। এইসব শুনে শাইয়ান বলে, ও এই কথা, এর মানে তুমি এটা বলতে চাচ্ছ যে যদি আমরা সেই লিচ সেই মেয়ের ডেড বডির সাথে অ্যাটাচ করে দেই, তাহলে সে সেই মেয়ের ডিএনএর সাথে বাঁচা কুচা যত রক্ত আছে সেই সব রক্ত অ্যাবজর্ব করে নতুন করে রক্ত উৎপাদন করবে, আর সেই রক্তই তার বডিতে সার্কুলেট করবে। যদি এরকমটা হয় তাহলে তো আমরা আমাদের সকল প্রবলেমের সলিউশনই পেয়ে যাব। এইসব শুনে ইয়াং রুয়ু বলে, হ্যাঁ, এরই জন্য তো আমি এত লম্বা সময় ধরে তোমাকে খুঁজছিলাম, কারণ আমি এখন সেই লিচের লোকেশন জানি। তাই এখন শুধু আমাদেরকে যে সেই লিচটা কালেক্ট করে নিয়ে আসতে হবে। সরি, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তারা সেই লিচ পেয়ে গেছে। না, তারা সেই লিচের লোকেশন পেয়েছে। এখন তারা একসঙ্গে যে সেই লিচ হাসিল করবে। তখনই শাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, ঠিক আছে, তাহলে এটা কন্টিনিউ করো যে সেই লিস্টটা এই সময় কোথায় আছে, আমরা তাকে কোথা থেকে হাসিল করতে পারবো। এটা বলে সে এখানে ভাবছিল যে সেই ট্রেজার হাসিল করার জন্য ইয়াং রয়ুর আমাকেও প্রয়োজন, কারণ আমার কাছে জিউ এর মার্কস আছে। এর মানে যদি কেউ সেই ট্রেজার হল পর্যন্ত যেতে পারে, সেই পার্সন আর কেউ না, আমিই হব। এর মানে সে আমার সাথে কোনো ধরনেরই কোনো চালাকি করে পার পাবে না, তাকে শেষ পর্যন্ত আমার সাথেই কাজ করতে হবে। তখনই ইয়াং রুয়ু বলে, কিন্তু এটা আফসোসের বিষয় যে তুমি যদি এখন না এসে কিছুদিন আগে আসতে, তাহলে আমরা সেই লিজ হাসিল করে ফেলতে পারতাম। এটা শুনে শাইয়ান এখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, কি, তোমার এই কথার মানে কি? এটা শুনে ইয়াং রুয়ু বলে, 1-1.5 মাস আগেই একটা নিলাম হল অনুষ্ঠিত হয়েছিল, আর সেই নিলাম হলের মধ্যে দুটো জেড এম্বার ছিল, আর সেই দুটো জেড এম্বারের মধ্যে একটার মধ্যেই সেই লিজ ছিল, আর সেই অকশনের মধ্যে প্রিন্স দিয়াওয়াও পার্টিসিপেট করেছিল। এর মানে নিশ্চয়ই তুমি এটা বুঝতে পারছো যে আমি এখানে কি বলতে চাচ্ছি, কারণ প্রিন্স দিয়াওয়াও যখনই কোনো অকশনে যায় তখন সে এখানের যত প্রেশিয়াস আইটেম আছে সেই সব আইটেম নিজেই কিনে নেয়। এর মানে সেই জেড এম্বার এখন তার কাছেই আছে। এটা শুনে শাইয়ান এখানে অনেক বেশি শক হয়ে বলে, কি, প্রিন্স দিয়াওয়াও? এটা শুনে শাইয়ান বলে, না না, এটা হতে পারে না, কারণ আমার জানা মতে প্রিন্স দিয়াওয়াও এর কাছে যেই জেড এম্বার আছে তার ভেতর কোনো ধরনের কোনো জীবন্ত জীব নেই, কারণ আমি যতটা জানতে পেরেছি যে সেই জেড এম্বারের ভেতর একটা লাইফ ট্রির বীজ আছে। বুঝতে পেরেছো? এটা শুনে ইয়াং রুয়ু বলে, হ্যাঁ, আমিও এই বিষয়টা নিয়ে অনেকটা চিন্তিত ছিলাম, কিন্তু আমি জানতাম না যে আসলে সেই জেড এম্বারের ভেতর কি আছে।
কিন্তু আমি এটা জানতাম যে সেই 2 জেড এম্বারের একটার মধ্যে সেই লিচ আছে, বুঝতে পেরেছো? কারণ আমি আরো একটা ইনফরমেশন জানতে পেরেছি যে যদি সত্যি ওনার সেই জেড এম্বারের ভেতর সেই লিচ না থাকে তাহলে এই ঘটনাটা সত্য, যে তিনি তো আসলে সেই দুটো জেড এম্বার এই জন্য নিলাম থেকে জিতেছিল যাতে করে তিনি সেই লাইফ ট্রি হাসিল করতে পারে। কিন্তু যখন তিনি দ্বিতীয় এম্বারের ভেতর সেই লিচটা দেখেছে তখন ওনার কাছে সেটা অনেক কুৎসিত লেগেছে, এরই জন্য তিনি সেই লিচ কাউকে দিয়ে দিয়েছে। এটা শুনে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে বলে, কি সত্যি কি তিনি সেই লিচ কাউকে এমনি এমনি দিয়ে দিয়েছে? যদি এরকমটাই হয় তাহলে তো সত্যি তিনি অনেক দয়ালু। তখনই ইয়াং রুয়ু আরো বলে যে সব থেকে অবাক করার বিষয় হলো এটা যে তিনি সেই লিচ যেই পার্সনকে দিয়েছে সেই পার্সন ওনার কোনো আত্মীয়, ফ্রেন্ড অথবা কাছের কোনো লোক না, সে রাস্তায় দেখা এক অপরিচিত পার্সনকে সেই লিচটা দিয়ে দিয়েছে। এরই জন্য তুমি কি জানো যে সেই লিচের লোকেশন খুঁজতে আমাকে কত কষ্ট করতে হয়েছে? আর যখন আমি সেই পার্সনকে খুঁজে বের করেছিলাম তখন আমি তার কাছ থেকে সেই লিচ চুরি করার সাহসই করতে পারিনি, কারণ সে সেই সময় এক ইনার ট্রায়ালের মাস্টার ছিল আর আমি ছিলাম প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে। আর সব থেকে বড় কথা হলো সেই সময় আমার সাথে তুমি ছিলে না, এরই জন্য সেই সময় আমি হার মেনে সেখান থেকে চলে গিয়েছিলাম। এটা শুনে সাইয়ান বলে, ও এই কথা, এর মানে এই সব কিছুর জন্য আমি দায়ী, প্লিজ এর জন্য আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এখন তো আমরা দুজনই ইনার ট্রায়ালামে পৌঁছে গেছি, তাহলে চলো যত দ্রুত সম্ভব আমরা সেই পার্সনকে খুঁজে বের করি যাতে করে তার কাছ থেকে সেই লিচ হাসিল করতে পারি। এটা শুনে ইয়াং রুয়ু বলে, না না, এখন আমরা সেই পার্সনকে খুঁজে বের করলেও সেই লিচ হাসিল করতে পারবো না, কারণ সে সেই লিচ উপহার স্বরূপ অন্য কাউকে দিয়ে দিয়েছে আর সেই পার্সন সম্পর্কে জি হুয়াইউ খুব ভালো করেই চেনে। এটা শুনে সাইয়ান সে এখানে একটু শক হয়ে বলে, কি জি হুয়াইউ তাকে চেনে? এটা বলে সে ভাবতে শুরু করে, সত্যি আমি জানি না যে জি হুয়াইউর কানেকশন কেমন, আর সে এমন কোন পার্সনকে চেনে যাকে সেই লিচ উপহার স্বরূপ দেওয়া হয়েছে। তখনই ইয়াং রুয়ু বলে, হ্যাঁ সেই লিচ যেই পার্সনকে দেওয়া হয়েছে সেই পার্সন আর কেউ না, সে তোমাদের সেক্টের ডিপুটি লিডার। এটা শুনে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে জিজ্ঞেস করে, কি ডিপুটি লিডার, তাও আমাদের সেক্টের? না, তুমি এখন আমায় এটা বলো না। এর মানে এই সময় যেই পার্সনের কাছে সেই লিজ আছে সে আর কেউ না, সে আমাদের সেক্টর ডিপুটি লিডার জুমিং। ড্যামিট, সেই লিজ আর কারোর হাতে যেতে পারলো না, ঘুরে ফিরে সেই বাস্টার্ডের হাতেই গেল। তখনই সে সেখানে একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, কেন জুমিং এর কাছেই কেন, তার কাছে যাওয়ার কারণ কি? এর মানে কি তার কাছেও এমন কিছু আছে যেটা হাসিলের জন্য তার সেই লিচের প্রয়োজন? না, এটা কি করে হতে পারে? সে যখন এই সব কিছু ভাবছিল তখনই তার ফোরহেড হালকা হালকা করে গ্লো করতে শুরু করে। এটা দেখে সে সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি কিউনারের আপগ্রেডের প্রসেস কমপ্লিট হয়ে গেছে, সে এখন বাহিরে আসতে চায়। না না, এখন তুমি বাহিরে আসতে পারবে না, কারণ আমি এখানে ইয়াং রুয়ুর সাথে কথা বলছি, যতক্ষণ পর্যন্ত আমার তার সাথে কথা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে ভেতরেই ওয়েট করতে হবে। আর তার বডির এই হালকা ঝটকা ফিল করেই ইয়াং রুয়ু সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি আমি কি এখানে ভুল কিছু সেন্স করেছি? না, এটা কি করে হতে পারে? কারণ কিছু সেকেন্ডের জন্য হুয়াইউর বডি থেকে ভূতের অরা রিলিজ হচ্ছিল, কিন্তু এটা কি করে হতে পারে? এর মানে কি তার সেই ফেসলেস মন্ত্রা এতটাই পাওয়ারফুল যে সে আমাদের সেক্টর হিডেন স্কিলও কপি করতে পারে, কিন্তু কিভাবে? এটা তো ইম্পসিবল। তখনই সে সেখানে আবার একেবারে নর্মাল হয়ে বলে, এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি অনেক আগেই মিস্টার জুমিং এর কাছ থেকে সেই লিজ চুরি করার একটা প্ল্যান তৈরি করে রেখেছিলাম, আর সেই প্ল্যান এক্সিকিউট করার জন্য শুধু আমার তোমার প্রয়োজন ছিল। আর এখন যখন তুমি চলে এসেছো সেহেতু আমরা এই কাজটা অনেক সহজেই করতে পারবো, বুঝতে পেরেছো? নিশ্চয়ই তুমি ওটা জানো যে মিস্টার জুমিং তোমাদের সেক্টর ডিপুটি লিডার হওয়ার সত্ত্বেও সে অনেক বেশি ধনী, আর তাই সে আরামায়েশের জন্য হইলো সিটির মধ্যে অনেক বড় একটা হল তৈরি করেছে, যেই হলের মধ্যে সে যখন সেক্টে যায় না তখন মজা করার জন্য যায়। এর মানে যা হওয়ার সেই হলের মধ্যেই হবে, বুঝতে পেরেছো? জুমিং প্রতি বছর তার সেই ভিলার মধ্যে একটা সাহিত্যিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে, যেখানে দূর দূরান্ত থেকে অনেক ট্যালেন্টেড সাহিত্যিক, গীতিকার
এবং গল্পকার আসে। তারা সেখানে আসার পর একে অপরের সাথে কিছু কম্পিটিশন করে, আর সেই কম্পিটিশনের মধ্যে যারা জিতে যায় তাদেরকে জুমিং অনেক মূল্যবান মূল্যবান আইটেম গিফট করে। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে জুমিং এর ট্যালেন্ট একেবারেই জিরো বলতে পারো, কারণ সে কোনো শিক্ষিত পারসন না, যার জন্য সে যখন কাউকে জাজ করে তখন সে ঠিক করে কাউকে স্কোর করতে পারে না। এরই জন্য ধীরে ধীরে তার সেই অনুষ্ঠানে বড় বড় সাহিত্যিকরা যাওয়া বন্ধ করে দিয়েছে। এর মানে এই সময় যারা সেই কম্পিটিশনে পার্টিসিপেট করে তারা ততটাও ইমপ্রেসিভ না, বুঝতে পেরেছো? আর আজ থেকে 7 দিন পর জুমিং সেই কম্পিটিশনটা আবার অর্গানাইজড করবে। আর সে এইবার ফার্স্ট প্রাইজ হিসেবে সেখানে তার যতগুলো ট্রেজার আইটেম আছে সেই সবগুলো ট্রেজার আইটেম নিয়ে আসবে। আর সেই ট্রেজার আইটেমগুলোর মধ্যে সেই সিলভার অ্যাম্বারও আছে, বুঝতে পেরেছো? তাই আমাদেরকে এই 7 দিনের মধ্যে সেই হলে প্রবেশ করার কোনো না কোনো ওয়ে খুঁজে বের করতে হবে। আর যখন এরকমটা হয়ে যাবে তখন আমরা চুপচাপ সেই অ্যাম্বারটা চুরি করে সেখান থেকে পালিয়ে যাব। এইসব শুনে সাইয়ান বলে, সত্যি এখানে তো আমার কোনো কাজই নেই, যা করার তুমি করছো। তাহলে বলো এই সব কিছুর মধ্যে তোমার আমার কেন প্রয়োজন? এটা শুনে ইয়াং রুয়ু বলে, হ্যাঁ তোমাকে তো সেখানে থাকতেই হবে, কারণ এই সব কিছু করার জন্য তোমাকে তোমার সেই ফেসলেস মন্ত্রা ইউজ করে সেই হলের মধ্যে জুমিং এর বাটলার হয়ে ঢুকতে হবে, যে সকল ট্রেজার আইটেমের নিগরানি করে, বুঝতে পেরেছো? আর যখন তুমি এরকমটা করবে তখন আমরা খুব সহজেই তার সেই ট্রেজার আইটেমগুলোর কাছে পৌঁছে যাব। আর এরপরই আমি সেখান থেকে সেই লিচ নিয়ে পালিয়ে যাব, আর বাকিটা তুমি সেখানে সামলে নেবে। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, কি এর মানে সে চাচ্ছে যে আমি সেই ফেসলেস মন্ত্রা ইউজ করে জুমিং এর বাটলারের রূপ ধারণ করি? না, আমি তো এরকমটা করতে পারবো না, কারণ আমি কারোর ফেস ধারণ করতে পারি না। আমি তো শুধু সেই কয়েকটা ফেসই ধারণ করতে পারি যেই ফেস মাস্ক আমার কাছে আছে। এর মানে আমি হাজার চেষ্টা করলেও জুমিং এর বাটলারের রূপ ধারণ করে এই প্ল্যানে কাজ করতে পারবো না। কিন্তু কোনো সমস্যা নেই, আমার কাছে এই প্ল্যান সাকসেস করার জন্য অন্য এক আইডিয়া আছে। এইসব ভেবেই সে এক ঝটকা ইয়াং রুয়ুর হাত থেকে নিজের হাত সরিয়ে পেছনের দিকে ঘুরে বলে, দাঁড়াও, এই প্ল্যান এক্সিকিউট করার জন্য আমায় প্রথমে এই বিষয়ে একটু ভেবে দেখতে হবে। এটা বলে সে সেখানে ভাবছিল, হ্যাঁ এই সময় আমার কাছে যেই স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ আর অ্যাবিলিটি ইউজ করে আমার বিশ্বাস আছে যে যদি সেখানে কোনো প্রবলেম হয়েও যায় এরপরও আমি খুব সহজেই জুমিং এর হাত থেকে বেঁচে পালাতে পারবো। কিন্তু যদি আমি এরকমটা করি তাহলে আমি নিশ্চয়ই জুমিং এর নজরে চলে আসব, আর এরকম কিছু হোক এটা আমি চাই না। তাই আমি বুঝতে পারছি না যে আমার কি এই প্ল্যানে কাজ করাটা ঠিক হবে কি হবে না। কিন্তু আমি যদি এখন সরাসরি এই কাজের জন্য মানা করে দেই তাহলে এটা সত্যিই অনেক অদ্ভুত হবে, কারণ ইয়াং রুয়ু এত লম্বা সময় ধরে এই প্ল্যানের উপর কাজ করেছে, আর কিছুদিন পরই সে তার সেই প্ল্যান এক্সিকিউট করার চিন্তা করে রেখেছে। আর উপর থেকে সে আমাকে অনেক ইম্পর্টেন্ট তথ্য দিয়েছে। তাই আমি এখন এখানে তাকে চেয়েও মানা করতে পারবো না। আর উপর থেকে সে তো এখনো আমাকে জি হুয়াইই ভাবছে, সাইয়ান তো ভাবছেই না। কিন্তু তার প্ল্যান মোতাবেক যদি আমার কাজই করতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে জুমিং এর সেই বাটলারের মাস্ক তৈরি করতে হবে, যেটা আমি পারি না। কিন্তু হ্যাঁ, কিছু সময়ের জন্য হয়তো বা এদিক ওদিকের কিছু জোগাড় লাগিয়ে তার মতো একটা মাস্ক তৈরি করে ফেলতে পারবো। কিন্তু আমার মনে হয় না আমার এই প্ল্যানটা তেমন কাজে আসবে। নিশ্চয়ই এরকমটা করলে আমরা ধরা পড়ে যাব। তাই সত্যি আমি বুঝতে পারছি না যে এখন এখানে আমার কি করা দরকার, কারণ এখনো সে আমাকে জি হুয়াই ভাবছে। আর এমনিতেও আমি তো তাকে এই কথাটা ক্লিয়ার করে বলিনি যে সত্যি কি আমি সাইয়ান নাকি জি হুয়াইউ। তাকে তো এখনো আমি আমার সত্যের দুই প্রান্তের মধ্যে বাজিয়ে রেখেছি। আর এমনিতেও যেহেতু এই সময় আমি জি হুয়াইউ, সেহেতু এখন আমাকে এই জিনিসটা ডিসাইড করতে হবে যে আমি কি তার এই প্ল্যানে কাজ করতে চাই কি চাই না। কারণ যদি আমি তার এই প্ল্যান মোতাবেক কাজ করি তাহলে হয়তো আমি জুমিং এর নজরে চলে আসব। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি কোনো না কোনোভাবে জি কেউ এই সব কিছুর মধ্যে জড়িয়ে ফেলতে পারি তাহলে নিশ্চয়ই সে আর আমার উপর নজর রাখতে পারবে না।
কারণ তখন তার পুরো ফোকাস জি এর মানে 1000 ফেসের বাবার উপরই থাকবে। আর এরকমটা হলে নিশ্চয়ই তাদের মধ্যে এক বড় ওয়ার শুরু হয়ে যাবে। আর সেই ওয়ারের মধ্যে যদি জি মরে যায় তাহলে তো আমি বেঁচে যাব, কিন্তু এরপরও তিনি যদি কোনো না কোনোভাবে বেঁচে যায় তাহলে নিশ্চয়ই তিনি আর আমার উপর তেমন ভাবে নজর রাখতে পারবে না। কারণ সেই সময় সেক্টের চাপ এতটাই বেড়ে যাবে যে তখন বাধ্য হয়ে ওনাকেই সবকিছু কন্ট্রোল করতে হবে। আর এই সব কিছুর চক্করে আমিও ফ্রিলি এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারবো। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই ইয়াং রুইউ পেছন থেকে তার কাঁধে হাত রেখে বলে, হুয়াইউ, নিশ্চয়ই তুমি এটা জানো যে আমার অ্যাবিলিটি কেমন, আর আমি সেই অ্যাবিলিটির সাহায্যে কি কি করতে পারি। আর সব থেকে বড় কথা হলো এটা, আমি যে প্ল্যানটা তৈরি করেছি সেই প্ল্যানের মধ্যে কোনো ধরনেরই কোনো খুঁত নেই। এর মানে যদি আমরা এই প্ল্যান মোতাবেক কাজ করি তাহলে জুমিং মরার আগ পর্যন্ত এই জিনিসটা বুঝতেই পারবে না যে তার ট্রেজার আইটেমগুলোর মধ্যে কিছু একটা চুরি হয়ে গেছে। বুঝতে পেরেছো? তখনই সে তার কানের কাছে এসে বলে, আর নিশ্চয়ই ঝাউসির সেই ঘটনার জন্য যে হুয়াইউ কি লক্ষ্যবস্তু হয়নি, নিশ্চয়ই তার উপর চংলিং সম্প্রদায়ের নজর চলে এসেছে। কিন্তু এই সব কিছুর পর আমি এই প্রবলেমটাকে সলভ করার জন্য কিছু একটা করতে পারি। এই সব শুনে সাইয়ান সেখানে অনেকটা রেগে তার দিকে ঘুরে বলে, তুমি কোন সাহসে এইসব কথা বলছো? তোমাকে আমার এই বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই। যেমনটা যেভাবে চলছে সেভাবেই চলতে দাও, কারণ এই প্রবলেমের সলিউশন আমি অনেক আগেই ভেবে রেখেছি। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্য বলতে কি চংলিং সেক্টের ঝাউসির সাথে পাঙ্গা আমি এই জন্যই নিয়েছিলাম যাতে করে চংলিং সেক্টের সাথে জিনমু সেক্টের মধ্যে এক দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর এখন যখন সে মরেই গেছে সেহেতু নিশ্চয়ই তারা তো আর পিছু হাঁটবে না, তারা তো কোনো না কোনো অ্যাকশন নেবেই। আর এই সুযোগকে কাজে লাগিয়েই আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে তার ভেতর যতই ট্যালেন্ট থাকুক না কেন সে এক শেমলেস ওমেন। আর এমনিতেও আমি তার কাছে এই জিনিসটা জিজ্ঞেসও করতে পারছি না যে চংলিং সেক্ট ঝাউসির বদলা নেওয়ার জন্য জিনমু সেক্টের উপর কখন অ্যাটাক করবে। আর উপর থেকে আমি এমনও কিছু করতে পারবো না যার জন্য তার আমার উপর সন্দেহ হতে শুরু করবে। কারণ একবার যদি আমি সন্দেহের নজরে চলে আসি তাহলে নিশ্চয়ই সে আবার আমার নামে তার সেক্টের মধ্যে ভুল ভুল ইনফরমেশন দিয়ে মৌকিন সেক্টকেই ফাঁসিয়ে দেবে। কারণ তার মতিগতি আমার একটুও ঠিক লাগছে না। তাই এখন তাকে এটাও বুঝতে দেওয়া যাবে না যে আমার আসল পরিচয় কি। যে করেই হোক তার কাছ থেকে এটা লুকোতেই হবে যতদিন পর্যন্ত চংলিং সেক্ট আর জিনমু সেক্টের মধ্যে বড় কোনো ফাইট শুরু না হয়ে যায়। কারণ যখন এরকমটা হবে তখন সবকিছুই ডাইভার্ট হয়ে যাবে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমিও আমার কাজ সেরে ফেলবো। এইসব ভেবেই সে বলে, ঠিক আছে আমি এই প্ল্যানে কাজ করব, কিন্তু এর জন্য আমাকে পুরো প্ল্যানটা আবার ডিটেলসে বোঝাতে হবে, কোথাও যেন কিছু বাকি না রয়ে যায়। বুঝতে পেরেছো? এটা শুনে ইয়াং রুইউ বলে, ঠিক আছে আমি তোমায় সেই প্ল্যান শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেব, কিন্তু এর জন্য চলো প্রথমে আমরা ইউডু সিটিতে চলে যাই, এরপর বাকি কাজ সেখানে যাওয়ার পরই হবে। ঠিক আছে? এইখানে ইয়াং রুইউর প্ল্যানিং আর সাইয়ানের থিঙ্কিং এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।